যারা ইনস্ট্রাক্টর হয়ে যায় পরে টুরিস্টদের নিয়ে জাম্প করে, কিছু মানুষ আছে যারা বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর কিছু মানুষ আছে যারা বাউন্ডারি টেস্ট করতে থাকে। সো আমি হচ্ছি লাস্ট ক্যাটাগরি লোক, যারা আমরা ট্রাই করছি যে নেক্সট বাউন্ডারিতে আসলে স্কাইডাইভ নিয়ে কি করা যায় এটা ট্রাই করার। সো আমি শিওর যে আপনি 42-এ করেছি, ইট উইল বি এ কোয়েশ্চেন অফ 5 ইয়ার্স ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে এই রেকর্ড ব্রেক হয়ে গেছে, নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো ইটস জাস্ট এ কোয়েশ্চেন অফ টাইম। সো লোকজন বাউন্ডারি কনস্ট্যান্টলি টেস্ট করছে। I don't know if I answered your first question pretty much. আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার রেকর্ড ভাঙতে কি করতে হবে। আমার রেকর্ড ভাঙতে আসলে সচ্ছল থাকা লাগবে, আর কিছু লাগবে না। আপনি ইউসিবির মধ্যে এরকম স্পন্সর পেয়ে যাবেন। সো আপনি শুরু করে দেন কালকে থেকে, 6 মাসের বেশি লাগবে না। আমার প্রশ্নটা এরকম জায়গা ছিল যে হিমালয়ে যেতে কয় টাকা প্রয়োজন হয়। রাইট, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, সো একদম বেসিক স্কাইডাইভের জন্য অনেকেই টুরিস্ট হিসেবে প্রথমে একবার একটা ট্রায়াল জাম্প করেন। সেটা করতে আসলে এখানে নিয়ারেস্ট অপশন হচ্ছে থাইল্যান্ড, সবচেয়ে ভালো আমি রেকমেন্ড করি হাইলি। সেখানে 5 থেকে 10 হাজার টাকা বেশি লাগে না যদি আপনি সাথে কাউকে নিয়ে জাম্প করতে চান। যদি আপনি ফুল অন স্কাইডাইভ লাইসেন্স পেতে চান, যেটা আমি নিয়েছি, ওটার মধ্যে আপনার 25 থেকে 30টা জাম্পের মতো করা লাগে। সেটা করতে রাফলি 3-4 লাখ টাকার মতো লাগে। তারপরে এক্সপেরিমেন্টাল জাম্পগুলো আসলে কমপ্লিটলি ড্রিভেন বাই আপনি এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে যাচ্ছেন। সো আমি ওয়ান অফ আমার জাম্পটা বলে লাভ নাই, এটা আসলে আপনি জাম্পটা কিভাবে কনস্ট্রাক্ট করছেন তার উপর ডিপেন্ড করে। সো ইট ক্যান গো ফার্দার আপ, বাট ইন এসেন্স আমার ধারণা যে সাধারণ জনগণের ধারণা যে ভেরি এক্সপেন্সিভ, আসলে অত এক্সপেন্সিভ না। আমি যখন এখন থাইল্যান্ডে জাম্প করতে যাই, আমাকে প্লেনের উপরে নিয়ে প্লেন থেকে দরজা খুলে দিয়ে তারপর আমি লাফিয়ে বের হয়ে যাবো, এটার জন্য তারা আমাকে প্রত্যেকটা জাম্পে 1,500 থেকে 2,000 টাকা চার্জ করে। সো ইটস নট এক্সটেনশনালি এক্সপেন্সিভ, ইটস অ্যাকচুয়ালি ডুয়েবল। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টের একটা পার্ট আসলে ইউসিবি টেক কেয়ার করেছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এবং দি লজিস্টিক্যাল পিস অফ ইট। আসলে আমরা তো ধরেন যারা অনেক বড় সুপারস্টার তারা ইউজুয়ালি এজেন্ট ইউজ করে, তাদের একটা কমার্শিয়াল এন্টিটি থাকে যারা এই পুরো জিনিস হ্যান্ডেল করে। আমরা যারা ইন্ডিভিজুয়াল এফোর্ট দিচ্ছি তাদের জন্য আসলে নিজেই নিজের এজেন্ট, সো ফান্ডরেজ বলেন, মার্কেটিং বলেন, আর অ্যাকচুয়াল এক্সিকিউশন বলেন, সব একাই করতে হচ্ছে। সো ওই জায়গাটায় অনেক চ্যালেঞ্জিং ছিল ইউসিবি চলে আসা আগ পর্যন্ত। সেটা হচ্ছে একটা 1 মাস আগ পর্যন্ত যদিও সবকিছু আগাচ্ছিল, বাট আসলে জানতাম না যে আসলে জাম্পটা এক্সিকিউট করা যাবে কিনা, কারণ তখনও স্পন্সর জোগাড় হয়নি। তো গত ঠিক রাফলি 1 মাস আগে আসলে আমার কনফার্মেশন হয়েছে। তো তার পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি, আমেরিকার সাথে কথা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ফাইনালি কোনো লার্জ স্কেল স্পন্সর কে পাওয়া যায়নি। সো ততক্ষণ পর্যন্ত আসলে কমপ্লিটলি ডাউটের মধ্যে ছিলাম, প্লেন টিকিট কাটিনি, কিছুই করিনি তখন পর্যন্ত। তো ফাইনালি ইউসিবি কনফার্ম হওয়ার পরে আসলে এভরিথিং স্টার্টেড রোলিং। আরেকটা বড় চ্যালেঞ্জ ফেস করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল জাম্পের সময়। তার জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম 16,000 ফিট থেকে। জাম্পটা খুবই ভালো ছিল। সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম, ফুল টিমই খুব কনফিডেন্ট ছিল যে অ্যাকচুয়াল জাম্পটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। বাট আনফরচুনেটলি অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। এই কারণে যে প্রথমত এরকম হয়েছে গত বছর এই সেম একটা অ্যাটেম্প নেওয়ার সময় ওই 42,000 ফিটে উঠতে উঠতে আনপ্রেশারাইজ সিচুয়েশনে অনেকের হার্ট ডিফারেন্ট ভাবে রেসপন্ড করে। তো একজন প্যারাট্রুপার এরকম উঠার সময় 35,000 ফিটের লেভেলে গিয়ে উনি হার্ট অ্যাটাক করেছিলেন। তো আমাদের সবার হেলথ মনিটর প্লেনের মধ্যে লাগানো ছিল, আমরা সবাই নিজেদের SpO2 সবার ব্লাড প্রেশার সবই দেখতে পাচ্ছিলাম। তো আনফরচুনেটলি উনি হার্ট অ্যাটাক করেছিলেন, বাই দ্য টাইম প্লেন নেমে এসেছে, উনি আর জাম্প করেন নাই, কিন্তু নেমে এসেছে, হি অ্যাকচুয়ালি পাসড অ্যাওয়ে। সো ইনহেরেন্ট একটা রিস্ক ছিল যে আসলে বডি কিভাবে রেসপন্ড করবে, বাট থ্যাঙ্কফুলি ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি। সমস্যা যেটা হয়েছে যে প্লেন থেকে বের হওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার আর লাস্টের যে গত বছরের 50টা জাম্প যেগুলো করেছি এগুলোর সাথে কোনো মিল নাই। কারণ হচ্ছে যে আমার জন্য ইজি রেফারেন্স হচ্ছে যে ধরেন আপনারা সুইমিং পুলে বা পুকুরে যখন সাঁতার কাটেন, তখন সাঁতার কাটাটা পসিবল হয় কারণ পানি আছে, সো ইউ গেট এ রেজিস্ট্যান্স, রাইট? সেটা দিয়ে সাঁতার কাটেন। মনে করেন আপনি পুকুরে ঝাঁপ দিলেন, কিন্তু ওখানে কোনো পানি নাই, খালি বাতাস। সো আপনার কোনো বডি মুভমেন্টেরই আসলে কোনো রেসপন্স নাই, কোনো কাউন্টার ফোর্স নাই। নিউটনের ফোর্সে আপনার তো একটা কাউন্টার রিঅ্যাকশন লাগবে। সো আমরা যখন বের হলাম, বের হয়ে বুঝলাম যেহেতু কোনো বাতাস নাই, আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো ইউ আর জাস্ট ফ্লিপিং, মানে এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন, ইউ উইল নেভার বি এবল টু স্টপ। আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুট খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো the jump was very difficult.
তো আমি নেমে এসেছি যখন ফাইনালি জানি, আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল। আমি প্রথম একদিন কিছু শুনতে পাইনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। আমি অনেক দূরে একটা ঘান খেতে পড়েছিলাম। সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট দ্য জাম্প ওয়াজ মাচ হার্ডার দেন হোয়াট আই এক্সপেক্টেড। এজেন্সির থ্রুতে ডিরেক্ট আমি আসলে যাইনি, আমি ওখানে একটা স্কাইডাইভ স্কুলের সাথে কানেক্ট করে পুরো জিনিসটা প্ল্যান করেছি। কারণ ওই এয়ারক্রাফটের যে ওনার, ওই একটা প্লেনই আছে এখন যেটা ওই হাইটে যেতে পারে, সো ওইটার যে মালিক, ওই ওখানে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, ওটা মনে হয় আপনি একটু আগে বলেছিলেন যে মিলিটারি জাম্প হয়েছে। একটা বড় ইস্যু হচ্ছে যে এত উপর থেকে লাফ দিলে আপনি আসলে কমার্শিয়াল এয়ারস্পেসের ভিতর দিয়ে যাচ্ছেন। তো আমরা যখন জাম্প করেছি তখন মেমফিস একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের যাবতীয় ফ্লাইং বন্ধ ছিল ওই 1 ঘন্টার জন্য, যেহেতু আমরা লিটারালি ওটার ভিতর দিয়ে পড়বো, রাইট? সো এরকম কিছু লজিস্টিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপার ছিল। ওইটা আসলে ওই স্কাইডাইভ স্কুলটাই পুরোটা হ্যান্ডেল করেছে। ওইটার যে প্লেনের মালিক সেই ওইটার মালিক, এবং সেই ওটা হ্যান্ডেল করেছে, তার টিম আছে, টিমটা ওটা হ্যান্ডেল করেছে। আমার এক্সপেডিশনের টোটাল এক্সপেন্ডিচার ইজ বিটুইন 30 to 40,000 US। সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার ওয়াইফ এবং আমার বাবা মা। সো ওয়াইফ এই সেন্সে যে আমরা দুজনেই চাকরি করি, খুবই অ্যাম্বিশিয়াস ডিমান্ডিং ক্যারিয়ার। তো আমি যখন এই জাম্প করতে প্রতি সপ্তাহে চলে যাচ্ছি, তখন শি ম্যানেজ টু হ্যান্ডেল দ্য হাউস হোল্ড। আমরা আসলে খুবই ইনভলভ প্যারেন্ট তো দুজনই, সো আমরা চেষ্টা করি কাজ শেয়ার করার জন্য। তো আমার শেয়ারটা আসলে অনেকদিন দিতে হচ্ছে, সো আমি শিওর যেটাকে আমি ফেরত দিতে হবে সামহাও। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাবা মা খুবই সাপোর্টিভ ছিলেন, এবং আমরা আসলে খুবই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে অপারেট করেছি। আমার বাবা মা বলতে আসলে আমি শুধু আমার বাবা মাকে বুঝি, প্লাস আমার মামা খালা এরকম ওনারাও আমার বাবা মার মতোই। সো সবাই দোয়া করেছেন, কেউ বাধা দেননি। এটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যাপার, কারণ টিপিক্যালি সাধারণ যেটা হয় যে আমাদের মুরব্বীরা ওনারা যখন শুনেন যে আমরা একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে যাচ্ছি, তখন ওনারা এসে বললেন এগুলো করার কি দরকার, বয়স হয়ে গেছে, এখন এগুলো করার কি দরকার, অন্য কেউ করুক, তোমার করার দরকার নেই। সো ওরকম কিছু হয়নি, তারা সাপোর্ট দিয়ে গেছেন, মেন্টালি কখনোই বাধা দেননি। আমার কাছে এটাই অনেক বড় সাপোর্ট, ওনারা দোয়া করেছেন।